ভালোবাসা কি মানুষকে পাগল করে দেয় নাকি খুনি বানিয়ে ছাড়ে? দেব আর বিন্দুকে কলেজের সবাই চিনত ডেভিল কাপল হিসাবে। সবার চোখে তাদের প্রেম ছিল একদম পারফেক্ট, কিন্তু সেই ভালোবাসার আড়ালেই লুকিয়েছিল এক নিত্যস বিশ্বাসঘাতকতা। যে মেয়েটাকে দেব নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল, সে মেয়েটাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় দুঃস্বপ্নের কারণ। এরপর সামনে আসে আরও নারকীয় কিছু, একের পর এক নৃশংস খুন আর লাশের পাশে রক্ত দিয়ে লিখা এক অদ্ভুত বার্তা। কি সেই বার্তা তা জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয় এবং সেই মেয়েটি হেডফোনে গান শুনতে শুনতে সবজি কাটছিল। মেয়েটি তো অনেক হাসি খুশি ছিল, কিন্তু সে জানতো না একটু পর তার জন্য কি অপেক্ষা করছে। ঠিক তখনই তার পেছন থেকে একটি মাস্ক পরা লোক আসে, যার হাতে একটা রড ছিল। সে তার হাতে থাকা রড দিয়ে সে মেয়ের মাথায় সজোরে আঘাত করে, যার ফলে মেয়েটি সেখানেই মারা যায়। এরপর দিন চলে যায় ক্লাসরুমে, যেখানে দেবা আর বিন্দু ফাঁকা ক্লাসরুমে রোমান্স করছিল। দুজন দুজনকে চুমু খেতে এতটাই ব্যস্ত ছিল যে বাইরের টিচার স্টুডেন্ট এসে ডাকাডাকি করলেও তাদের বিরক্ত রাখছিল। টিচার বাইরে জড়ো হওয়া স্টুডেন্টদের জিজ্ঞেস করে, ভেতরে কে আর রুম লক কেন? একজন বলে ওঠে, ভেতরে ডেভিল। দেবা আর বিন্দুকে সবাই ডেভিল বলেই খেপাতো। এরপর ক্লাসরুমের দরজা খুলে দেবা বেরিয়ে আসে। স্যার জিজ্ঞেস করে, তুমি কি করছিলে? দেবা বলে, স্যার আমি পড়ছিলাম তো আর ঘুমিয়ে পড়েছিলাম। স্যার তখন বলে, আমি তাহলে মেয়ের ভয়েস পেলাম কিভাবে? দেবা বলে, আমিও পেয়েছি, ভাবলাম কোনো ম্যাডামের ভয়েস। এরপর স্যার বাকিদেরকে নিয়ে ক্লাসরুমে আসে। দেবা ইশারা করে বিন্দুকে বের হতে বলে। এরপর দেবা বাইরে এসে তার বন্ধুদের ধরে আর জিজ্ঞেস করে, কিরে তুই ডেভিল বলে ডাকলি কেন? এই বলে মারতে যায়। পরে বিন্দু এসেও বেশ ঝাড়ি দেয়। তখন আরেক বন্ধু এসে ঝামেলা মিটমাট করিয়ে দেয়। দেবা আর বিন্দু একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখনও তারা রোমান্টিক মুডেই ছিল, মানে কলেজ লাইফের প্রেম। প্রথম প্রথম তো সবকিছুই অনেক বেশি ভালো লাগে, ওই আর কি। এইদিকে দেবার এই উগ্র আচরণের জন্য তার বাবাকে কলেজের প্রিন্সিপাল ডাকে। প্রিন্সিপাল জিজ্ঞেস করে, সে কি আপনাদের কাউকে ভয় করে, সম্মান করে? কলেজে এসব কি ধরনের কর্মকাণ্ড? সে টপ স্টুডেন্ট বলে তাকে কিছু বলতে পারি না, নাহলে এমন কাজের জন্য তাকে অনেক আগেই বের করে দিতাম। দেবার বাবা জিজ্ঞেস করে, আমার ছেলে কি করেছে? প্রিন্সিপাল বলে, কলেজে পড়াশোনার বদলে সে বেলাল্লাপানা করে বেড়ায়। মেয়ে নিয়ে ক্লাসরুমে একা বসে থাকে, সেখানে নাকি নানা অসামাজিক কাজও করে। কখনো কখনো তো মেয়েদের বাথরুমেও ঢুকে যায়, কিছু বললে উল্টো রিয়াকশন দেখায়। দেবার বাবা যেন বিশ্বাসই করতে পারে না। তখন প্রিন্সিপাল তার পাশে থাকা এক স্যারকে দেখিয়ে বলে, এই যে ইনি ওই মেয়ের ক্লাস টিচার। একদিন অ্যাটেন্ডেন্স নিয়ে কি একটু বলেছিল, তাতে টিচারের গায়ে সে হাত তুলতে গিয়েছে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সেই দিনের ঘটনা, যেখানে টিচার বিন্দুকে বকাঝকা করলে মারার জন্য হাত উঠালেই দেবা এসে টিচারের সাথে লড়াই করে। দেবা বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে এমন ব্যবহার করা যাবে না। সমস্ত বর্ণনা শুনে দেবার বাবা লজ্জিত হয়ে যায়। প্রিন্সিপাল তো এটা সমাধান কমিটি পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সেই টিচার বলে, এতদূর যেতে হবে না, দেবার হয়ে তার বাবা ক্ষমা চাইলেই হবে। প্রিন্সিপাল তখন বলে, কোথায় স্টুডেন্ট ভয় পাবে টিচারের, টিচাররা ভয় পায় স্টুডেন্টকে। দেবার বাবা ক্ষমা চেয়ে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে বাইকে করে দেবা আর বিন্দুকে হাসাহাসি করে যেতে দেখে সে বুঝতে পারে প্রিন্সিপাল ভুল কিছু বলেনি। এইবার দেবার বিন্দুর রোমান্টিক প্রেমের দিনগুলো দেখানো হয়। একসাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া, লুকিয়ে রোমান্স করা, রাতে ফোনে কথা বলা, ক্লাস ফাঁকি মারা, এইসব। এমনকি কলেজের অন্য কোনো ছেলে বিন্দুকে প্রেমের প্রস্তাব বা টিজ করতেই ভয় পায়। এবার রাতে দেবা বাড়ি ফিরে আসে। এসে দেখে বাবা মা এখনো জেগে আছে। দেবার মা জিজ্ঞেস করে, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? দেবা বলে, বন্ধুদের সাথে মদ খেতে। দেবার মা বলে, মন রাখতেও তো মিথ্যা কথা বলতে পারো। দেবা তখন বলে, এত ভনিতে কিসের, এত রাত পর্যন্ত জেগে বসে আসো, নিশ্চয়ই কোনো সিরিয়াস বিষয়। দেবার বাবা বলে, ছেড়ে দাও, ও মাতাল হয়ে আছে, এখন বলে লাভ নেই। দেবা তখন বলে, এতটাও মাতাল নেই যে সিরিয়াস হতে পারবো না। এরপর দেবা তার মাকে খাবার এনে দিতে বলে। দেবার মা খাবার এনে দেয় আর সে খেতে খেতে উত্তর দিতে থাকে। দেবার বাবা বলে, আজ প্রিন্সিপাল ডেকেছিল। দেবা জিজ্ঞেস করে, তোমাকে কেন ডাকলো? দেবার বাবা বলে, তুমি লেখাপড়ায় খুব ভালো করছো এটা জানাতে। দেবা হেসে বলে, এইটুকুর জন্য ডাকিনি আমি শিওর। দেবার বাবা এবার বলে, দেখো বাবা, সমাজে আমার একটা সম্মান আছে, আমি সেটা নিয়ে বাঁচতে চাই। এমন কিছু করো না যে আমাদেরকে লজ্জায় পড়তে হয়। প্রিন্সিপাল যে মেয়েটার ব্যাপারে বলেছিল সেটা কি? দেবা বলে, ওহ বিন্দু, আমরা একে অপরকে ভালোবাসি। দেবার বাবা বলে, ভালোবাসার নামে যেটা করো সেটা অপ্রীতিকর। যেখানে সেখানে কোলে নিয়ে বসে থাকো, ক্লাসরুমের দরজা বন্ধ করে থাকো, লেডিজ বাথরুমে ঢোকো, এসব কি? দেবা বলে, আমি কারো কথা কেয়ার করি না। দেবা আরও বলে, আমরা একে অন্যকে ভালোবাসি, আর এতে লুকোচুরির কি আছে? দেবার বাবা পারিবারিক সম্বন্ধের কথা তুলে ধরে। দেবা তো সব বিষয় নিয়ে রাগ করে ভাতের থালা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে সরাসরি নিজের রুমে চলে যায়। অন্যদিকে আমরা আবার সেই সিরিয়াল কিলারকে দেখি যে আরেকটি মেয়ের কাছে যায়। মেয়েটা ফোনে সোশ্যাল মিডিয়া ঘাঁটছিল আর খুনি এসে তাকেও নির্মমভাবে হত্যা করে। পরের দিন দেবা বের হওয়ার সময় দেখে মেইন গেটে তালা দেয়া। তো সে তার মাকে ডাক দেয়। মা এসে গেট খুলে দেয় আর দেবা জিজ্ঞেস করে, এইভাবে আমাকে আটকে রাখতে চাচ্ছ নাকি? দেবার মা তাকে বোঝায় কিভাবে থাকা উচিত এবং অন্যদের সাথে
কিভাবে ব্যবহার করা উচিত। দেবার বাবার কথাও ভাবতে বলে। এরপর দেবা বের হওয়ার সময় তার বন্ধু অলোক আসে। দেবার মায়ের জন্য কিছু জিনিস নিয়ে আসে সে। দেবার মা অলোককে খুব স্নেহ করে। বাবা মা নেই অলোকের। দেবা এটা নিয়ে বলে যে তার মা তার থেকে অন্যদের বেশি ভালোবাসে। এরপর দেবা জিজ্ঞেস করে, তুমি আর বাবা কখনো পাবলিক প্লেসে রোমান্স করোনি? নিজেরা ওল্ড স্কুল বলে এসবকে পাপ মনে করছো। এরপর দেবা তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যায়। তারা বাজি ধরে গেম খেলছিল। আর দেবার টিম জানে দেবা মাঠে নামা মানেই তাদের জয় নিশ্চিত। তো দেবা খেলতে নামে আর খেলতে খেলতে বিপরীত টিম এক পর্যায়ে রাগ করে খেলা বন্ধ করে চলে যাচ্ছিল। দেবা তো তাকে ধরে বেঁধে বাজির টাকা আদায় করে নেয়। এরপর সেখানে বিন্দু আসে। দেবার বন্ধুদের আড্ডায় যোগ দেয় এবং দেবার কোলে গিয়ে বসে। দেবা তখন তার বাবা মায়ের রাতের কথা চিন্তা করে। এরপর সে বিন্দুকে পাশে বসতে বলে, কিন্তু বিন্দু ছেলে মানুষই করে। যখন দেবা মিথ্যা বলে যে একটা মেয়ে তার সাথে ফ্লার্ট করছে, এইবার তো বিন্দু রেগে যায় আর উঠেই কোনো এক অজানা মেয়ের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে। দেবার অন্য বন্ধুরা তো সিন ক্রিয়েট হওয়ার ভয়ে পালিয়ে যায়, কারণ এইভাবে অন্যরা ভুল ভাববে যে ছেলেরা মেয়েদেরকে টিজ করছে। তো এরপর দেবা বিন্দুকে শান্ত করে বসতে বলে। দেবা বলে, আমি বলে তোমাকে সহ্য করি, অন্য কেউ হলে কবেই ছেড়ে দিত। বিন্দু তো তার ছেলে মানুষই চালিয়েই যায়। দেবা তাকে বলে, তুমি সবার সামনে এভাবে করলে বসো না, কারণ লোকেরা আমাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করে ফেলছে। বিন্দু বলে, আমরা একে অপরকে ভালোবাসি, এতে ভুল ধারণা আবার কি? লোকের কথায় কান দিতে হবে না। দেবা তার বাবা মায়ের কথা বলে আর বলে, এখন থেকে আমাদেরকে ভদ্রভাবে থাকতে হবে। এইটা শুনে বিন্দু বলে, এতে ভুলটা কোথায়? আমরা ক্লাসরুমে যা করেছি তুমি কি ভুলে গেছো? এখন তোমার কোলে বসলেও সমস্যা? সে আরও বলে যে সবাই জানে যে আমরা প্রেমিক প্রেমিকা, কিন্তু দেবা বলে, যদি তুমি এভাবে চালিয়ে যাও তাহলে বাইরে আমাদের এবং আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে। তাই আমাদের একদমই এমন করা উচিত নয় এবং পাবলিক জায়গা থেকে দূরে থাকা উচিত। এই সময় খুব বিরক্ত লাগে, সময়ই কাটে না। আমি তো আমার সময় একটি এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে কাটাই। যেমন এখন ওয়ার্ল্ড কাপ চলছে, তাই বিনোদন আরও বেড়ে গেছে। এটি খুবই সিকিউর প্ল্যাটফর্ম এবং এখানে 24/7 কাস্টমার সাপোর্টও আছে। আপনি যে কোনো ব্যাংকে সহজেই উইথড্র করতে পারবেন। আজকাল মানুষ জন্মদিনেও গিফট দেয় না, কিন্তু এখানে আপনি গিফটও পেতে পারেন। তাই যান, আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং উপভোগ করুন। বিস্তারিত তথ্য কমেন্টে পিন করা আছে। বাকি সবকিছু আগে নিজে যাচাই করে নিন। এটা শুনে বিন্দুর খুব অদ্ভুত লাগে। সে দেবার সাথে ঝামেলা রাগ করে সেখান থেকে চলে যায়। দেবা আই লাভ ইউ বললেও সে ভালো করে উত্তর দেয় না। এইবার কলেজে গিয়ে বিন্দু যখন দেখে দেবা আসছে, তখন তাকে দেখেই তার পাশে বসে থাকা এক ছেলের কোলে গিয়ে বসে পড়ে। এইটা দেখে দেবা খুব বেশি রেগে যায় এবং সেই ছেলেটিকে মারধর করতে শুরু করে। বিন্দু তো বলে, আমি তোমাকে জেলাস ফিল করাতে এসব করেছি, তুমি সিরিয়াস হচ্ছ কেন? কিন্তু দেবা কোনো কথাই শোনে না আর ছেলেটাকে মারতে থাকে এবং বিন্দুকে বলে, তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না। এরই মধ্যে এক ফ্রেন্ড এসে জানায় অলোককে নাকি সিনিয়ররা মারধর করে র্যাগিং করেছে। আমরা দেখি অলোককে সিনিয়র স্টুডেন্ট র্যাগিং টাইপ দিচ্ছিল আর বলছিল দেবা তোকে সবসময় বাঁচায়, এখন দেখি আজকে বাঁচাতে পারে কিনা। আর তখনই দেবা এসে তাকে ঘুষি মারে। এরপর সিনিয়রকেই বেধড়ক পিটাতে থাকে। এবার বলে, যা আমার তা শুধু একমাত্র আমার, অন্য কারো হতে পারবে না, সেটা মা বাবা বন্ধু যাই হোক না কেন। এরপর সবাইকেই ক্লাসে যেতে বলে। সেই রাতে দেবা তার বন্ধুদের সাথে মদ পান করছিল, কিন্তু বিন্দু তাকে বারবার কল করে, তবে দেবা রিসিভ করে না। এইবার যখন বিন্দু কল করা ছেড়ে দেয়, তখন দেবা আবার মুড অফ করে থাকে। এক বন্ধু জিজ্ঞেস করে, এই মদের পার্টি কি জন্য? অন্য ফ্রেন্ড বলে, এটা ব্রেকআপ পার্টি। এবার আরেক ফ্রেন্ডের বউ কল করে আর সে মিথ্যা বলে যে সে মিটিংয়ে আছে। অন্য ফ্রেন্ডরা তাকে টিজ করে, তখন সে বলে, বিয়ে করো, তখন বুঝতে পারবে। তখনই সেখানে বিন্দু আসে আর দেবাকে জড়িয়ে ধরে সরি বলে। সে বলে, আমি ইচ্ছে করে এটা করেছিলাম তোমাকে জেলাস ফিল করানোর জন্য। এইটা শুনে দেবা তাকে ক্ষমা করে দেয় আর তার উপর চিৎকার করার জন্য ক্ষমা চায়। এরপর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর দেবার বিন্দু নিরিবিলি জায়গায় বসে গল্প করছিল। দেবা তার সুন্দর ছোট নিজেদের পরিবারের স্বপ্নের কথা বলে, আরও রোমান্টিক কথাও বলে। বিন্দুও বেশ রোমান্টিক মুডে ছিল। এরপর বিন্দু জিজ্ঞেস করে, আমি যে তোমাকে এইভাবে জেলাস ফিল করালাম, তোমার রাগ হয়নি? আমাকে মারতে ইচ্ছা করেনি? দেবা বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মারতে মন চায় না আমার। তারপর বিন্দু অভিমান করে, কারণ পাবলিক প্লেসে তারা এখন আর রোমান্স করতে পারবে না। তাই দেবা তাকে পরদিন তার বাড়িতে আসতে বলে। খুবই উইয়ার্ড কাহিনী। অন্যদিকে আমরা আরেকটি মেয়েকে দেখি যে অফিস থেকে বাসায় ফিরছিল, আবার বের হওয়ার জন্য প্ল্যান করে ফোনে। আর এইখানে আমরা তারই গাড়ি থেকে খুনিকে বের হয়ে আসতে দেখি। এরপর যখন সে মেকআপ করছিল, তখনই ওই একই কিলার মাস্ক পরে আসে এবং সেই মেয়েটিকেও জঘন্যভাবে হত্যা করে। এইবার দেখা যায় সে সেখানে তাকে পুড়িয়ে দেয় এবং দেয়ালে আই অ্যাম গড লিখে চলে যায়। মানে আগের খুনগুলোর পরেও সেই একই কাজই করত। এখন পর্যন্ত সিরিয়াল কিলার 3টি মেয়েকে খুন করে ফেলেছে। এই কারণে পুলিশ বিভাগের ওপর খুব বেশি চাপ তৈরি হয়। এইটা শুনে পুলিশ সিনিয়র অফিসার রাহুলকে বলে, এটা সিরিয়াল কিলারের কেস। রাহুল তাকে কিলারের প্যাটার্ন দেখায় যা তাদেরকে তদন্ত করতে সাহায্য করবে। সিনিয়র অফিসার বলে, তুমি এই কেসে কিছুই করতে পারছো না, তাই আমি এই কেস হ্যান্ডেল করার জন্য ভারতকে রাখার ব্যবস্থা করেছি, কারণ সে খুব দ্রুত এই কেস সলভ করতে পারবে। তবে রাহুল এটা নিয়ে একটু পিছু টান দেয়, বলে ভারত স্যার এখন সাসপেন্ড আছে। সিনিয়র অফিসার বলে, তার সাসপেনশন অর্ডার তুলে নেওয়া হয়েছে। আর তোমার সাথে ভারতের কোনো সমস্যা আছে? ভারতের কথা শুনে রাহুলের অ্যাসিস্ট্যান্ট নন্দিনী বলে, আমি ভারত সম্পর্কে অনেক কিছু শুনেছি। সে খুবই দায়িত্বশীল অফিসার এবং এখন পর্যন্ত অনেক কেস সলভ করেছে।
আর রাহুল বলে ভরতের সাথে একবার একটা কেস সলভ করতে গিয়ে সে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল। এরপর তারা বেরিয়ে আসলে রাহুল নন্দিনীকে ডিনারের অফার করে। এখানে আমরা দেখি যে রাহুল নন্দিনীকে একতরফা ভালোবাসে এবং নন্দিনীও এই বিষয়টা জানে, কিন্তু সে এমন আচরণ করে যেন সে কিছুই বুঝতে পারে না। পাশে থেকে এক ছিচকে অপরাধী রাহুলের কাণ্ড দেখে হেসে ফেলে। স্যার, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আজকালকার মেয়েরা এসব ভালো মানুষের সাথে প্রেম করে না। এখনকার মেয়েরা ব্যাড বয়েজ পছন্দ করে। রাহুল তো ঝাড়ি দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। পরের দিন দেবা বিন্দুকে নিজের বাড়িতে নিয়ে যায়। সুন্দর করে শাড়ি পরে এসেছে সে। মা বাবা অবাক হয়, আর এই মেয়েকে নিয়ে সে কেন আসলো। এবার বাবা মায়ের সামনে সে বিন্দুর আঙ্গুলে আংটি পরিয়ে দিতে যায়, কিন্তু বিন্দু বলে আমার তো আরো বড় করে প্রপোজ পাওয়ার ইচ্ছা ছিল। দেবা বলে সব আশা পূরণ করব, এখন এটা তাড়াতাড়ি পড়ে নাও। তারপর সে বলে এখন আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, যদি আশেপাশের লোকেরা ভুল কথা বলে তাহলে তাতে আর আমাদের দোষ নেই। বাবা মাকে বলে যে তোমরা বলে দেবে যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পড়াশোনা শেষ করেই বিয়ে করতে হবে। আর দেবার এখন চাকরিও হয়ে গেছে, এতদিন যারা বাজে কথা বলতো তারা এখন চুপ হয়ে যাবে। এইসব বলতে বলতে রান্নাঘর থেকে চিনি এনে সে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দেয়। এরপর দেবা বিন্দুকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। বের হওয়ার সময় একটা পাগল মতো ছেলে দেখে বিন্দু ভয় পায়। দেবা বলে এ তো আমাদের বাসার কুকুর, মানে মায়ের পালিত ছেলে শিবা। এরপর দেবার মা তাকে খাবার খেতে দিয়ে ভেতরে যায়। দেবার বাবা বিন্দুর ব্যাপার নিয়ে মোটেও খুশি না। সে তো স্রষ্টার কাছে প্রার্থনা করে এ মেয়ে যেন বউ হয়ে না আসে। বাইরে যাওয়ার সময় বিন্দু শিবার ব্যাপারে জিজ্ঞেস করে। দেবা জানায় শিবার পরিবার সুইসাইড করে মারা গেছে, আর শিবাই একমাত্র বেঁচে ছিল। সে অনেক ট্রমাটাইজড আর সে পাগল প্রায়। তার মা তাকে এনে এখানে রেখেছে আর খাবার দেয়। আর শিবাও তার মায়ের ওপর বেশ পজিটিভ। কেউ উঁচু গলায় তার মাকে কিছু বললেই সে রেগে যায়। যেতে যেতে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে তাদের, আর দেবার কাজিন ভাই তুষারের সাথেই হুট করে দেখা হয়ে যায়। তুষার কানাডা থেকে কিছুদিন হলো এসেছে। এরপর তারা আলাদা জায়গায় বসে আড্ডা দেয়। দেবা বিন্দুকে তার প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেয়। তুষার আবার কানাডায় ফিরে যাবে, আর এরই মধ্যে তার পরিবার তার বিয়ের ব্যবস্থা করছে। মা বাবা দেখতে এসেছে, এসব কথায় তারা আলাপ করে। এরপর তারা যে যার মতো চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার ভরত থানায় এসে পৌঁছে যায় এবং সিনিয়র অফিসার বলে এই কেস আগে রাহুল ইনভেস্টিগেট করছিল, কিন্তু এখন তুমি ভালোভাবে কেসটা তদন্ত করো। এরপর রাহুল ও তার অ্যাসিস্ট্যান্ট নন্দিনী তোমাকে সাহায্য করবে। এটা শুনে ভরত বলে স্যার আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি এই কিলারকে ধরে ফেলব। এইখানে রাহুল, নন্দিনী আর ভরত কেসের ডিটেলস নিয়ে আলাপ করতে থাকে। পরের দিন দেবা এবং বিন্দু কফি শপে কথা বলছিল। বিন্দু জিজ্ঞেস করে তোমাদের পরিবার আর তুষারের পরিবারের মধ্যে কি ঝামেলা। দেবা বলে ভাইদের মধ্যে আর কি, সেই কমন ইস্যু সম্পত্তি। ঠিক তখন সেখানে উপস্থিত কিছু লোক বিন্দুকে টিজ করতে শুরু করে। এতে প্রথমে বিন্দু বিব্রত হয় আর দেবাকে বলে, কিন্তু দেবা বলে তারা তোমার গায়ে হাত দিচ্ছে না, তুমিও তাদেরকে পাত্তা দিও না, তারা চুপ হয়ে যাবে। এরপর একটা ছেলে এসে তার হাত ছুঁয়ে চলে যায়। দেবা এটা দেখেও চুপ থাকে। সে বলে আমি দেখছি তুমি ইচ্ছে করে কাগজ নেয়ার নাম করে ডেকেছো। এইবার ছেলেটা ফিরে আসে আর বিন্দুকে বলে সে সাদা কাগজ কেন দিল। দেবা তাকে স্বাভাবিক কথা বলে চলে যেতে বলে। ছেলেটা বলে সে তোমার সামনেই অন্য ছেলের সাথে ফ্লার্ট করতে পারে, ভাবো পেছনে কি করতে পারে। এতে দেবা খুব রেগে যায়, সে তাকে গিয়ে মারধর করে। তখন তাদের মধ্যে একজন বলে তুই আমাকে চিনিস, আমি এই এলাকার সম্ভাব্য এমএলএ এর ভাই। কিন্তু দেবা সেটা পাত্তা না দিয়ে তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে কিলার এবার আরেকটি মেয়ের বাড়ি পৌঁছে যায় আর সেখানে তাকে মেরে পুড়িয়ে দেয়, আর আগের বারের মতো লিখে যায় আই অ্যাম গড। এদিকে ভরত একটা মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল। ঠিক তখন ফোন আসে যে পুলিশ আরেকটি লাশ পেয়েছে। ভরত তখন মেয়েটিকে বলে আজকে কিছু হবে না, পরে আরেকদিন হবে। ভরত সঙ্গে সঙ্গে ক্রাইম সিনে পৌঁছে দেখে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পোড়া লাশ পড়ে আছে আর দেয়ালে আবারও আই অ্যাম গড লিখা। এটা দেখে ভরত তার টিমকে বলে এই সিরিয়াল কিলার যাকে মারে তাকে আগে ভালোভাবে পর্যবেক্ষণ করে, আর একটা ভিকটিমের সাথে আরেকটা ভিকটিমের কোনোই কানেকশন নেই, মানে এইটা সে পার্সোনাল কারণে করছে। আমাদের দ্রুত জানতে হবে কে সে আর কি তার প্যাটার্ন। এইখানে ভরত মনের জগতে কিলারের সাথে একটা সিন তৈরি করে। অন্যদিকে জিমে রমেশ নামের একজন স্টাফ কাজ করত। সে জিমে ওয়ার্কআউট করা মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে দেখত। তার চোখে সামান্য ত্রুটিও ছিল, যার সুযোগ নিয়ে সে মেয়েদের দিকে কুদৃষ্টি দিত। ঠিক তখন টিভিতে খবর চলছিল এবং ভরত সেখানে ইন্টারভিউ দিচ্ছিল। সে বলে খুব শিগগিরই এই কিলারকে আমরা ধরে ফেলব। এখন মিডিয়াতেই নিউজ আসার কারণে ভরত কিছুটা বিরক্ত, কারণ এতে কিলার সতর্ক হয়ে যাবে আর আরও কঠিন পদক্ষেপ নেবে। এরপর ভরত বাইরে আসলে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। তাদের তো অনেক প্রশ্ন, কে এই খুনি, কেন খুন করে, পুলিশের কাজ কত দূর। ভরত তাদেরকে বলে আপনারা নিউজ না করে আমাদের কাজ করতে দিন, আমরা দ্রুত খুনিকে ধরে ফেলবো আর তারপর মিডিয়াকে জানাবো। এইবার আমরা কলেজের সিন দেখি যেখানে এক্সাম চলছিল। দেবা তার এক্সাম দিয়ে আগে বেরিয়ে আসে। বারান্দা দিয়ে যাওয়ার সময় সে আবার বিন্দুর সাথেও ইশারায় কথা বলে। দেবা যখন মাঠে গিয়ে বসে গেম খেলছিল তখন সেখানে সেই এমএলএর গুন্ডারা লোক নিয়ে আসে দেবাকে মারতে। দেবা তো খুবই রিল্যাক্সে ছিল। প্রথমে সে একাই তাদেরকে পিটিয়ে সোজা করে দিচ্ছিল। সব গুন্ডারা যখন মার খেতে খেতে কাত হয়ে যায় তখন আরও গুন্ডাদের ডেকে নিয়ে আসে। এইবার 3-4 গাড়ি করে গুন্ডা এসে তাকে মারতে থাকে। তখন এক স্যার এসে এসব দেখে পুলিশ কল করতে যায়, কিন্তু বিন্দুর ক্লাস টিচার বলে ওর মার খাওয়া উচিত, পুলিশ ডাকতে হবে না।
সবাই চুপচাপ দেবার মার খাওয়া দেখে। দেবা ক্লান্ত হয়ে যায় আর এখন মার খেতে থাকে। এবার তো এই খবর বিন্দুর কাছে পৌঁছে যায়। বিন্দু এক্সাম ছেড়ে উঠে আসে। তখন কলেজের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল ভারত, আর মারামারি দেখে সে থেমে যায়। এইবার মারামারি আপাতত থেমে গেছে, কিন্তু দেবা অনেক আহত। বিন্দু আর তার অন্য বন্ধুরা এসে দেবাকে সাপোর্ট দেয়। ভারত কনস্টেবলকে পাঠিয়ে দেয় দেখার জন্য। কনস্টেবল এসে দুই পক্ষেরই দ্বন্দ্ব শোনে, তারপর তাদের দ্বন্দ্ব মিটিয়ে সবাইকে পাঠিয়ে দেয়। ফিরে এসে ভারতকে জানায় মেয়ে নিয়ে মারামারি। ভারত যাবার সময় ভালো করে দেবাকে দেখতে থাকে। এরপর ক্লিন্টন নামের এক লোককে দেখানো হয়। সে একজন শর্ট ফিল্ম ডিরেক্টর এবং শর্ট ফিল্ম বানাতে ভারতে এসেছে। এই শর্ট ফিল্মের গল্প ছিল এক মেয়ে এক ছেলেকে ভালোবাসত, কিন্তু যখন সে আরও ধনী একজনকে পায় তখন প্রথম জনকে ছেড়ে ধনী ছেলেটার কাছে চলে যায়। আর একটা গানের মধ্যে দিয়ে এটা শুটিং চলছিল। সবাই শর্ট ফিল্মের শুটিংয়ে আসে এবং শুটিং শেষে সবাই চলে যায়। সবাই যাওয়ার বেশ কিছু সময় পরে এখানে পুলিশ আসে, আর এটা একটা ক্রাইম সিনে পরিণত হয়। কারণ যেই মেয়ে শর্ট ফিল্মের নায়িকার চরিত্রে অভিনয় করার কথা ছিল সেই মেয়েটিকেই মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশে খবর দেয়া হলে অফিসার ভরত সেখানে পৌঁছে ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ক্লিন্টন বলে, আমি শুধু শর্ট ফিল্ম বানাচ্ছিলাম, এটা একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। গল্প খুঁজতে গিয়ে সে এমন এক মেয়ের কথা জানতে পারে যে ধনী ছেলেকে পেয়ে নিজের প্রেমিকের সাথে চিট করেছিল। এখন ক্লিন্টন সন্দেহ করে হয়তো সেই মেয়েটি এখানে এসে নায়িকাকে হত্যা করেছে, কারণ সে আগেই সতর্ক করেছিল তার জীবনের ওপর ফিল্ম না বানাতে। ক্লিন্টন বেশ ক্রেডিট নিয়ে বলে যে সে খুনি ধরে ফেলেছে। ভারত তাকে ঝাড়ি দিয়ে চুপ করিয়ে দেয় এবং রাহুল আর নন্দিনী সব প্রমাণ সংগ্রহ করে। ভরত তাদেরকে পুরো ডিটেলস তৈরি করতে বলে। যখন ভরত তদন্ত করছিল তখন সেখানে এক অচেনা লোককে দেখে। এই লোককে আমরা ক্রাইম সিনের শুরুতেও দেখেছিলাম। ভরতের সন্দেহ হয় আর সে তাকে ধরতে পিছু নেয়। অলিগলি রাস্তা পার করে তাকে তাড়া করতে থাকে। লোকটা হুডি পরা ছিল, তাই তাকে চেনা যাচ্ছিল না। এক পর্যায়ে ভারত তাকে হারিয়ে ফেলে, মানে সে পালিয়ে যায়। অন্যদিকে জিমে রমেশ বই পড়ার ভান করে কাব্য নামের এক মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছিল, কিন্তু কাব্য আসলে একজন চক্ষু বিশেষজ্ঞ ছিল এবং সে বুঝতে পেরেছিল রমেশ কিভাবে তাকাচ্ছে। এরপর রমেশ যখন আরেকটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তখন কাব্য রমেশের কাছে গিয়ে তাকে থাপ্পড় মারে আর জিজ্ঞেস করে, কিরে এভাবে কি দেখছিস? কাব্যর সাথে ম্যানেজারেরও ঝামেলা হয়। রমেশ ভয় পেয়ে যায় আর কাব্য তাকে বলে, তোকে একটা শিক্ষা আমি দিয়েই ছাড়বো। সে সঙ্গে সঙ্গে তার ভাইকে ফোন করে এবং তার ভাই আর কেউ নয়, অফিসার ভরত। ভরত ফোনে বলে, ফোনটা জিম ম্যানেজারকে দাও। মহালক্ষ্মী ফোনটা ম্যানেজারকে দেয়। ভরত বলে, আমি আসার আগে এই লোকটাকে চাকরি থেকে বের কর, নাহলে আমি এলে তার কি অবস্থা করবো আমি নিজেও জানি না, আর তোর জিমও বন্ধ করে দেবো। এইটা শুনে জিম ম্যানেজার ভয় পেয়ে যায় এবং রমেশকে বকাঝকা করে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেয়। আর কাব্যকে বলে, পরবর্তীতে জিমে কোনো সমস্যা হলে জানাবেন। এতে রমেশ তো খুবই অপমানিত হয়। অন্যদিকে দেবা কলেজে এসে বিন্দুকে পায় না। অনেকে জিজ্ঞেস করে আর তারাও জানে না, আবার করেও পাওয়া যায় না। পরে দেবা বাইক নিয়ে বেরিয়ে খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পায়, আর ভেতরে গিয়ে দেখে বিন্দু তুষারের সাথে বসে গল্প করছে। দেবা এবার তাকে কল দেয়। কল পেয়ে বিন্দু উঠে আসতেই যায়, কিন্তু তুষার তাকে আটকায়। এভাবে অনেক কল করেও উত্তর না পেয়ে দেবা বাইরে চলে আসে। এদিকে রমেশ খুব অপমানিত হয়ে জিম থেকে বেরিয়ে যায়। তার চোখে রাগ আর অপমান স্পষ্ট ছিল, আর একই দৃশ্যে সাইডে দেবারও চোখে মুখে রাগ স্পষ্ট ছিল। এবার দেবার রেগে ভেতরে চলে যায় আর তুষারের সাথে মারামারি করতে শুরু করে, কিন্তু তুষার বলে বিন্দু আগে থেকেই তার প্রেমিকা ছিল, দেবার সাথে টাইম পাস করেছে। এটা শুনে দেবা আরও শকড হয়ে যায়। বিন্দু তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দেবা তাকে বেরিয়ে যেতে বলে। তুষার বিন্দুকে বলে যে আমাদের কিছুক্ষণ কথা বলা দরকার, তাই তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে বিন্দু তাদেরকে কিছুটা সময় দেয়। দেবা বলে, শুরু কর তোর কাহিনী। তুষার দেবাকে বলে যে আমরা দুজনেই খুব গভীর রিলেশনে ছিলাম, তারপর আমি আমার চাকরির জন্য বিদেশে চলে যাই এবং সে বলে যে সে কলেজে ভর্তি হবে। তারপর আমি তাকে বলেছিলাম যে সেখানে একটা ছেলে আছে, তার সাথে একদম মিশবে না, কিন্তু তবুও বিন্দু আমাকে জেলাস ফিল করানোর জন্য তোমার সাথে ভালোবাসার নাটক করে। সে তোমার সাথে তোলা প্রতিটি ছবি আমাকে পাঠাতো, আর সেদিন যখন আমাদের রাস্তায় দেখা হয়ে যায় সে ইশারা দেয় যাতে আমি এই বিষয়ে তোমাকে কিছু না বলি। এই কারণেই তোমাকে আমি কিছু বলিনি। এইটা শুনে দেবা খুব অবাক হয়। সে ভাবছে কেন বিন্দু তার সাথে এমন করলো। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে এখন থেকে বিন্দুর সাথে কথা না বলার সিদ্ধান্ত নেয়। সারাদিন মদ সিগারেট নিয়ে পড়ে থাকে, একা একা বাথরুমে গিয়ে কান্না করতে থাকে। এদিকে রমেশ তার চাকরি ছেড়ে দিয়েছিল, কিন্তু খুব রেগেছিল। তাই এই কারণেই রমেশ কাব্যকে ফলো করতে শুরু করে। কাব্য জানতে পারে না যে সে তাকে অনুসরণ করছে। সুপার মার্কেট থেকে জিনিস কিনে সে বাড়ির দিকে আসে, আর রমেশ তাকে ফলো করতে থাকে। এদিকে রাস্তায় একটা ছোট ভাই বোনের সম্পর্ক দেখে ভরতের নিজের বোনের কথা মনে পড়ে, আর সে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেতে যেতে ভারত কল করে, কিন্তু কাব্য রিসিভ করে না। কাব্য একা একা বাড়িতে ঢুকে গোছাতে থাকে, আর রমেশও তার পেছন পেছন ভেতরে আসে। ভরত দ্রুত ব্যস্ত হয়ে কাব্যের ফ্রেন্ডকে কল করে। সে জানায় কাব্যের সুপার মার্কেট যাওয়ার কথা। তো এদিকে রমেশ কাব্যকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে, এমনকি রেপও করে। এরই মধ্যে ভারত বাড়ির সামনে চলে এসেছে দেখে রমেশ আস্তে করে পেট্রোল ঢেলে কাব্যের গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে বাড়িতে যাওয়ার পথে সে তার বোনকে আগুনে পুড়তে দেখে।
ভরত দ্রুত দরজা ভেঙে ঢুকে আধ পোড়া কাব্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়েও যন্ত্রণায় কাব্য ছটফট করতে থাকে। নার্স এসে জানায় পেট্রোল ঢেলে আগুন দেয়াতে তার শরীর অনেকটাই ঝলসে গেছে। পরমে কাব্যের ছবি দেখে মায়া হয় ভারতের। তখন রাহুল আর নন্দিনী আসে। রাহুল বলে, আপনি মেয়েটাকে দেখছেন কারণ মেয়েটা অনেক সুন্দরী, তাই না? এইবার তো ভারত রাহুলের গলা চেপে ধরে। নিজের বোনের নামে এই ধরনের কথা কে সহ্য করবে? নন্দিনী কোনো মতে বুঝিয়ে তাকে ছাড়িয়ে আনে। রাহুল বলে, সে যে মেয়েদের দিকে কুদৃষ্টি দেয়, সেও তো কারো না কারো বোন। এখন নিজের বোন বলে গায়ে লাগলো। নন্দিনী বলে, যাও তার সামনে গিয়ে কথাটা বলো। এরপর সিনিয়র অফিসার জানায়, এই ঘটনার পরে ভারত অনেক অ্যাগ্রেসিভ হবে, তার আগেই তোমাদেরকে খুনিকে ধরতে হবে। কিন্তু ভরত তখনই বেরিয়ে যায় খুনিকে বের করতে। এদিকে বিন্দু দেবার কাছে ফোন কল করতেই থাকে, কিন্তু দেবা তাকে পাত্তা দেয় না। এরপর বিন্দু একটি ভয়েস নোট পাঠায় যে একজন লোক আমার হাতে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে, এবং সে এর একটি ছবিও পাঠায়। এটা দেখে দেবা খুব রেগে যায় এবং ঘটনাস্থলে ছুটে যায় এবং সবাইকে জিজ্ঞেস করে কে এটা করেছে। সেখানকার লোকেরা বলে যে তারা এটা সম্পর্কে কিছুই জানে না। এইভাবে অনেক জায়গায় যাবার পর বিন্দু তখন বলে যে কেউ না, সে নিজেই এটা করেছে। সে বলে, তুমি আমার সাথে কথা বলছো না, এইটাই অজুহাত হিসেবে ব্যবহার করেছি। সে তাকে বলে যে সে আগেই তুষারকে ভালোবাসত এবং তাদের ব্রেকআপ হওয়ার পরে এবং তাকে আঘাত করার জন্য দেবাকে ব্যবহার করেছিল এবং তাকে ছবি পাঠাতে থাকে। কিন্তু পরে সে বুঝতে পারে যে দেবা খুব ভালো ছেলে, এই জন্যই এখন বিন্দু শুধু তাকেই ভালোবাসে। বাহ! এই কথা শুনে দেবা অনেক অবাক হয় এবং বলে, তুমি কেমন মেয়ে, মাঝে মধ্যে তুমি এখানে যাও, মাঝে মধ্যে ওখানে। এই কথা বলে সে আর যোগাযোগ করতে নিষেধ করে চলে যায়। এদিকে পুলিশ অফিসার ভরত তো সেই জিমে গিয়ে ম্যানেজারকে মারধর করতে থাকে। এরপর রমেশের ছবি কালেক্ট করে। এইবার তার বোন কাব্যকে রমেশের ছবি দেখায় এবং তাকে নিশ্চিত করতে বলে যে এই ব্যক্তি আক্রমণ করেছিল কিনা। কাব্য হ্যাঁ বলে, আর এটাও বলে সে আর কষ্ট সহ্য করতে পারছে না। ভারত ইমোশনাল হয়ে যায়। ভরত এদিকে সবাইকে স্পাই লাগিয়ে দেয় রমেশের খোঁজ বের করতে, আর দেবা এদিকে নিজেদের মতো চিল করতে থাকে। এমনকি মদ সিগারেটের পাশাপাশি সে তো অন্য মেয়েদের সাথেও সময় কাটাতে থাকে। তবে শেষ পর্যন্ত কিছু না করেই চলে আসে। মেয়েটা অবশ্য খুব বিরক্ত হয়। এই পর্যায়ে কাব্য মারা যায়, আর ভরতের জেদ আরো বহু গুণে বাড়ে। এইদিকে বিন্দুর পরিবার তার উপর বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল, আর এমন সময় দেবা আর অন্য মেয়ের সেলফি সোশ্যাল মিডিয়ায় দেখে সে বিয়েতে হ্যাঁ বলে দেয়। দেবা তো বন্ধুদের সাথে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। এরপর সকালে ঘুম ভাঙলে সে দেখে বিন্দু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আজ তার বিয়ে। দেবা খুব দুঃখ পায় এবং তার বন্ধুদের বলে যে তাকে এই বিয়ে বন্ধ করতে হবে। তার বন্ধুরা বলে, আমরা অবশ্যই ওই মেয়ের বিয়ে বন্ধ করব, তাদের দুজনকেই বিয়ে করিয়ে দেব। অন্যদিকে ভরতের কাছে খবর আসে রমেশকে দেখা গেছে একটা বস্তির ঘরে। ভরত তার স্পাইয়ের সঙ্গে সেই বস্তিতে যায়, আর আমরা রমেশকে একটা রুমে শুয়ে গেম খেলতে দেখি। ভরত সেখানে আসে, কিন্তু সেখানে রমেশ নেই। ভরত তো তার স্পাইকে বকাঝকা করতে থাকে, কিন্তু সে বলে রমেশ এইখানেই ছিল। তারা চলে গেলে আমরা দেখি রাহুল রমেশকে সরিয়ে নিয়ে গেছে। এদিকে দেবার বন্ধুরা এসে সব গেস্টদেরকে বিদায় করে দেয় আর বলে বিয়ে হবে না, সব বাড়ি যাও, শুধু পুরোহিতকে থাকতে বলে। বিন্দুর বিয়ে দেবার কাজিন তুষারের সঙ্গে ঠিক হয়েছিল। দেবার বন্ধুরা পেছন থেকে গিয়ে তুষারের মাথায় কাপড় বেঁধে তাকে অজ্ঞান করে দেয়, আর চেহারা না দেখি তাকে একটা গাড়িতে তুলে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। আবার ড্রাইভারকে বলে দেয় তুষারের কাছে কল করতে। এইদিকে দেবা আসলে বন্ধুরা তাকে মঙ্গলসূত্র দিয়ে ভেতরে পাঠায়, আর যাবার পর বিন্দু বিয়ে এড়াতে তার হাত কেটে সুইসাইড করতে গেছে দেখতে পায়। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেবা তাকে উদ্ধার করে, তাকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে সুস্থ হলে দেব বিন্দুকে পুরো হাসপাতালের রোগী ডাক্তার সবাইকে মাঠে নামিয়ে তাদের সামনে জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করবে কিনা। বিন্দু হ্যাঁ বলে দেয় আর তার কোলে গিয়ে বসে। ইতিমধ্যে পুলিশ রমেশকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু রমেশ কোনো উত্তরই দেয় না। সিনিয়র অফিসার জিজ্ঞাসাবাদ করতে আসবে বলে অপেক্ষা করতে থাকে, কিন্তু তখন ভারত এসে তাকে গুলি করে হত্যা করে ফেলে। এইটা দেখে রাহুল খুব রেগে যায় আর তাকে জিজ্ঞেস করে, স্যার আপনি কেন তাকে খুন করলেন? যদি সেই খুনি হতো যে শহরের সব খুন করছিল তাহলে আমরা জানতে পারতাম, কিন্তু আপনি তাকে হত্যা করেছেন, আর এখন তার কোনো বক্তব্য রেকর্ড করা হয়নি। এই কথা শুনে ভারত বলে, চিন্তা করো না, শহরের খুনগুলো সে নিজেই করেছে, আর আমার বোন এর ছবি দেখেই চিনে ফেলেছে, তো তার সাথে কথা বলে লাভ নেই। এরপর সে মিডিয়াকে ফোন করে বলে যে সে খুনিকে ধরে ফেলেছে এবং সে তাকে এনকাউন্টারে হত্যাও করেছে। মিডিয়াতে নিউজটা প্রচারিত হয়, কিন্তু আসল খুনি এই সব দেখে হাসছে এবং বলছে, তুমি খুনিকে কিভাবে খুন করতে পারো, কারণ আমিই তো খুনি। কিলার সেখানে একজনকে বেঁধে রেখেছিল। নিউজের পর ঘটনাস্থলেই সে তাকে হত্যা করে, আর এইবার সে খুন করে একটা ছেলেকে। এখন আমাদের খুনের মুখ আস্তে আস্তে দেখানো হয়, আর খুনি আর কেউ নয়, দেবা ছিল, যে তার চেহারা পরিবর্তন করে সবাইকে হত্যা করেছে। এরপর দেবা সেখানে আই অ্যাম গড লিখে। পরের দিন নিউজে আসে টিভিতে ব্রেকিং নিউজ, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে খুনি পোস্ট করেছে, আমাকে কিভাবে মারলে, আমি তো বেঁচেই আছি, আর আগামী খুন কাল হবে। নিউজে বলা বলি হচ্ছে, তাহলে কি ভরত মিথ্যা বলেছে নাকি কিছু লুকাচ্ছে? এই নিউজ নিয়ে ভরত, রাহুল, নন্দিনী আর সিনিয়র অফিসার মিটিং করে। ভারতের এই কাজের জন্য এখন তাকে আবারও সাসপেন্ড করা হতে পারে বলে জানা যায়, কারণ তারা মিথ্যে বলেছে যে সিরিয়াল কিলার
ধরা পড়েছে। যদি সে এনকাউন্টারে মারা যেতই তাহলে এসব কি? সিনিয়র অফিসার ভরত এবং তার দলকে জিজ্ঞাসা করে যে খুনি মারা গেছে, তাহলে আবার এইসব খুন কে করছে? এই কথা শুনে নন্দিনী বলে, স্যার আমরা প্ল্যান করে বলতে পারি অফিসার ভরত ইচ্ছাকৃতভাবে এটা করেছে, যাতে আসল খুনি মনে করে যে অন্য কেউ কৃতিত্ব নিয়েছে এবং রাগের বশে সে ভুল করবে, এবং তখনই আমরা তাকে ধরে ফেলব। পুলিশ অফিসার রাজি হয়, তবে ভরতকে আবারও সেম ভুল করার ব্যাপারে সতর্ক করে। এরই মধ্যে পুলিশ আবিষ্কার করে যে সেখানে 43 বছর বয়সে এক মহিলা মারা গেছে। তারা ঘটনাস্থলে যায় এবং সব তদন্ত করে জানতে পারে এখানে শুধু মা আর মেয়েই থাকে। ভরত বলে, এত বড় বাড়ি আর শুধু মা মেয়ে কেন? তখন জানা যায় একটা মুভি হয়েছিল যেটা ছিল খুবই হিট। তার প্রডিউসার এক মিনিস্টারের ছেলে ছিল, তার সাথেই এর প্রেমের বিয়ের গুজব ছড়িয়ে গেছে, আর তার সূত্র ধরে এই বাড়িতে মা মেয়ে থাকে। ভরতের তখন ক্লিনটনের সেই শর্ট ফিল্মের কাহিনী মনে পড়ে, সেটার সাথে হুবহু মিল আছে। এবার সেই মেয়েটার সাথে সে কথা বলতে চায়। মেয়েটা মাথা নিচু করেছিল, তাই তার চেহারা দেখা যাচ্ছিল না। তার বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। এই কথা শুনে পুলিশ তৎক্ষণাৎ সেখানে যায় আর তারা সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজে খুনিকে দেখা যায় যে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার কাছে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কি আমার মুখ দেখতে পাচ্ছ? এরপর তার মুখ থেকে সে পুরো মুখোশ খুলে ফেলে। আর পুলিশ অফিসারের পেছনে এসে বিন্দু বলে, এটা তো দেবা, আমার স্বামী, কিন্তু সে তো 1 বছর আগে মারা গেছে। মানে বিন্দু আর তার মা এই বাড়িতে থাকে। তাহলে ঘটনা দাঁড়ায় 43 বছর বয়সী যে মহিলা মারা গেছেন তিনি আর কেউ নন, বিন্দুর মা। বিন্দু যখন বুঝতে পারে যে সিরিয়াল কিলার আসলে দেবা, তখন সে হতবাক হয়ে যায়। পুলিশ বলে যে তোমরাই তো বলেছিলে যে খুনি মারা গেছে, তাহলে সে কিভাবে ফিরে এলো? এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে দেবা বিন্দুর মাকে হত্যা করেছিল। বিন্দুর মা ঘুমন্ত অবস্থায় দেবা তার পাশে এসে বসে। এরপর শাশুড়ি মা বলে ডাকতে থাকে এবং কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল, তখন দেবার দিকে তাকে জিজ্ঞেস করে, তুমি না মারা গিয়েছিলে, তাহলে তুমি কিভাবে জীবিত হয়ে উঠলে? দেবা তাকে বলে, আমি ঈশ্বর, আমার মৃত্যু নেই। এখন এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় আসলে বিন্দু এবং তার মা দুজনেই খুব চালাক এবং একই সাথে তারা ধনী ছেলেদেরকে ফাঁদে ফেলে তাদের বিয়ে করার পরিকল্পনা করত, যাতে তাদের জীবন সুরক্ষিত থাকে। আর এই গল্পটি পরিচালক ক্লিনটনের জানা ছিল, আর এই গল্পের উপর ভিত্তি করেই একটি শর্ট ফিল্ম তিনি তৈরি করতে চেয়েছিলেন। বিন্দুর মা তাদেরকে সতর্কও করেছিল, কিন্তু সে ভয় পায়নি। সেই কারণেই বিন্দুর মা একজন লোককে টাকা দিয়েছিল নায়িকাকে হত্যা করার জন্য। আর দেবা যে একটি ছেলেকে হত্যা করেছিল সেই ছিল সেই নায়িকাকে খুন করা কন্ট্রাক্ট কিলার। তার কাছ থেকেই দেবা বিন্দুর মায়ের খবর জেনে নিয়েছে। দেবা ইচ্ছাকৃতভাবে সেই ছেলেটিকে হত্যা করেছিল। সে বলেছিল যে বিন্দুর মা তাকে যত টাকাই দিন না কেন, তার সেই নির্দোষ নায়িকাকে হত্যা করা উচিত হয়নি, কারণ যদি সেই শর্ট ফিল্ম মুক্তি পেত, বিন্দু এবং তার মায়ের আসল চেহারা সবার সামনে প্রকাশিত হতো। দেবা বিন্দুকে বিয়ে করার পর বিন্দু এবং তার মা সম্পর্কে সব সত্য জানতে পেরেছিল। সেই কারণেই সে বিন্দুর মাকে হত্যা করেছিল এবং সে কেবল সেই সব মহিলাদেরকে হত্যা করত যারা তাদের স্বামীর সাথে প্রতারণা করত। এইখানে বিন্দুর মায়ের কথা থেকে আরও জানা যায়, যখন বিন্দুর মা দেখল যে তুষার দেবার চেয়ে বেশি সম্পত্তিশালী, তখন সে বিন্দু এবং তুষারের মধ্যে বিয়ের ব্যবস্থা করে। বিন্দু তার টাকা দেখে বিয়েতে রাজি হয়, তবে তুষার তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং সেখান থেকে চলে যায়। ঠিক তখনই দেবার লোকেরা এসে তুষারকে অপহরণ করে। বিয়ে ভেঙে যাওয়ার পর বিন্দুর রাগে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে তার হাত আহত করে। আর এইটাকেই প্ল্যান বানিয়ে ফেলে বিন্দুর মা। সেই ফাঁদে পা দিয়ে দেবা এসে বলে, ঠিক আছে, তুষার চলে গেলে আমি বিন্দুকে বিয়ে করব। তার মা জানতেন যে তারও তো সম্পত্তি কিছু হলেও আছে, সেই কারণেই বিন্দু এবং তার মা রাজি হয়েছিল। বিয়ের পর দেবা বিন্দুর আসল পরিচয় আবিষ্কার করে, আর এখন নিজেকে তার জোকার মনে হয়। আর এখানে তো তার বাবা মায়ের আগুন অ্যাক্সিডেন্টের মৃত্যুর কথাও আসে, কিন্তু বিন্দুর মা বলে এতে তাদের হাত নেই। তবু দেবা বলে এই ধরনের লোক পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তাকে হত্যা করার পর সে তার আসল পরিচয় প্রকাশ করে। গল্পটি বর্তমানে ফিরে আসে। বিন্দু পুলিশ অফিসার ভরতের কাছে তার গল্প ভিন্নভাবে বলে। এরপর ভরত দেবার পুরনো ছবি দেখতে চায়, আর ছবি দেখে তার মনে পড়ে বছর দেড়েক আগে সে এই ছেলেকেই কলেজে মারামারি করতে দেখেছিল। ভরত বুঝতে পারে সেদিনের সেই মেয়েটি আসলে বিন্দুই ছিল। ভরত বিন্দুকে বলে, আমি তোমাকে একটি চিপ দিচ্ছি, এই চিপটি সবসময় তোমার কাছে রাখবে। এর মাধ্যমে আমরা তোমার লোকেশন ট্র্যাক করতে পারবো এবং তোমাকে রক্ষা করার জন্য আমরা 24 ঘন্টা নজর রাখবো। পরের দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। পুলিশ অফিসার রাহুল, যিনি নন্দিনীকে প্রস্তাব দেওয়ার জন্য একটি ফুলের তোড়া নিয়ে তার বাড়িতে যায়, নন্দিনী দরজা খুলে দেয় এবং হতবাক হয়ে যায়। রাহুল প্রপোজ করে, কিন্তু পরে সে দেখতে পায় যে নন্দিনী এবং ভরত সেখানে প্রেম করছিল। হারিশ রেগে যায় এবং বলে, আপনি নাকি কাজ আর ইমোশন আলাদা রাখতে পারেন, এটা নমুনা। ভেবেছিলাম বোনের ঘটনা পরে শুধরে যাবেন। এইবার বোনের কথা ওঠানোতে ভারত রেগে যায়। তখন ভারত খেয়াল করে বিন্দুর লোকেশন শিফট হচ্ছে। দ্রুত সে রাহুলকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা এসে জানতে পারে যে দেবা বিন্দুর গার্ডকে হত্যা করেছে এবং বিন্দুকে নিয়ে গেছে। গল্পটি তখন অতীতে ফিরে যায় এবং আমাদের দেবার জীবন দেখানো হয়।
যখন দেবা এবং বিন্দুর বিবাহিত জীবন ভালোভাবে চলছিল, কিন্তু তারা সেই সম্পত্তি পায় না যা তাদের হওয়ার কথা ছিল। সেই কারণেই বিন্দু রেগে যায় আর শ্বশুর শাশুড়ির সাথে বারবার ঝগড়া করতে থাকে, কারণ সে প্রেমের জন্য নয়, টাকার জন্য তাকে বিয়ে করেছিল। একদিন বিন্দু তার হাত কেটে মাথা ফাটিয়ে থানায় কল করে, কেস করে যে আমার শ্বশুর আর শাশুড়ি আর স্বামী আমাকে নির্যাতন করেছে এবং যৌতুকের জন্য আমাকে হয়রানি করছে। এই কথা শুনে পুলিশ দেবাকে থানায় নিয়ে যায়, সাথে তার বাবা মাকেও। তাকে প্রচণ্ড মারধর করা হয়। দেবা বলে যে সে এরকম কিছুই করেনি, কিন্তু তারা তার কথা শোনে না এবং তাকেই মারধর করতে থাকে। দেবা মনে মনে ভাবে যে মেয়েটিকে সে ভালোবাসতো, সেই মেয়ে তাকে এমন করলো। দেবার বন্ধু দেবাকে ছাড়িয়ে আনে। এরপর বিন্দু আর দেবা আলাদা হয়ে যায়, কারণ দেবার আর কোনো সম্পত্তিও নেই। এরপর বিন্দু একজন রাজনৈতিক নেতার ছেলেকে ফাঁদে ফেলে তাকে বিয়ে করে যাতে সে ধনী হতে পারে। দেবা এবার একা থাকে। তখন সে টিভিতে দেখে যে একটা মেয়ে একটি ছেলেকে প্রতারণা করেছে। এটি দেখে সে মনে করে এটি কেবল আমার সমস্যা নয়, বরং এই পৃথিবীতে অনেক মেয়ে আছে যারা টাকার জন্য ছেলেদেরকে ফাঁদে ফেলে। একদিন দেবা প্রচুর মদ খেয়ে বাড়ি ফিরতে ফিরতে দুর্ঘটনার শিকার হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দেবার বাবা মা অপমানিত বোধ করে, তাই তারা নিজের ওপর পেট্রোল ঢেলে নিজেদের শরীরেই আগুন ধরিয়ে দেয়, যার ফলে তাদের দুজনেরই মৃত্যু হয়। আর সেদিন শিবা তাদের বাঁচাতে যায়, কিন্তু সেও পড়ে যায়। দেবা সেদিন পাশেই ছিল আর এই কথা সে জানতে পারে। সে কাউকে কিচ্ছু না বলার সিদ্ধান্ত নিয়ে চলে যায়। সে প্রচণ্ড কষ্ট পায়, প্রচণ্ড কাঁদে, পাগলের মতো ঘুরে বেড়ায়। তার বাবা মায়ের কথা সে মনে করে। এরপর সে মন্দিরে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই ধরনের মেয়েদের শাস্তি দেওয়ার জন্য। তারপর বলে, কিন্তু ঈশ্বর, তুমি কখনোই এই ধরনের মেয়েদেরকে শাস্তি দেবে না, তাই আমি এখন থেকে ঈশ্বর হব এবং এই ধরনের মেয়েদের শাস্তি দেব। এই কথা বলে সে তার চেহারা পরিবর্তন করে এবং নিজেকে ঈশ্বর বলতে শুরু করে। সে একে একে সব প্রতারক মেয়েদেরকে হত্যা করতে শুরু করে। তারপর গল্পটি বর্তমানের দিকে ফিরে আসে, যেখানে দেবা বিন্দুকে বন্দি করে রেখেছিল। সে বলে যে তোমার মতো মেয়েদের কারণে এত নিরীহ মানুষ কষ্ট পায়, এই কারণেই তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইটা দেখে বিন্দু অভিনয় করতে শুরু করে এবং বলে, আমি এখনো তোমাকে খুব ভালোবাসি। কিন্তু দেবা বলে, আমি আর তোমার ফাঁদে পড়ব না, আমি তোমার সম্পর্কে সব কিছু জেনে ফেলেছি। এইদিকে ভরত তার দল নিয়ে সেখানে আসে, কারণ তারা বিন্দুর কাছে থাকা চিপটি ট্র্যাক করতে পারছিল। কিন্তু দেবা আগেই বিন্দুকে নিয়ে পালিয়ে যায়। দেবা বিন্দুকে নিয়ে পাশের ওয়াটারফলে যায়, আর সেখান থেকে পড়লে কারো লাশও পাওয়া যায় না। ভরত আর রাহুল সেখানে আসে। ভরত তৎক্ষণাৎ রাহুলকে তাকে গুলি করতে বলে, কিন্তু রাহুল মনে করে যে দেবা কেবল এসব মেয়েদেরকে হত্যা করছে যারা পুরুষদের সাথে প্রতারণা করেছে। তার পদ্ধতি হয়তো খারাপ, কিন্তু তার নিয়ত ঠিকই ছিল। আমি মরলেও বিন্দু যেন বাঁচতে না পারে। কিন্তু বিন্দু এবার দেবার হাত থেকে ছুরি নিয়ে তাকে মেরে দেয়। এতে দেবার রেগে গিয়ে বিন্দুকে নিয়ে কিনারায় চলে যায়। যখন রাহুল দেবাকে গুলি না করে, ভরত তখন তার পিস্তল তুলে তাকে গুলি করে। এইটা দেখে বিন্দু দ্রুত নিজেকে ছাড়াতে যায়, কিন্তু দেবা মরেনি। সে এবার বিন্দুকে নিয়েই ঝাঁপ দেয়। পুলিশ অফিসাররা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারা কিছুই করতে পারে না। পরে ভরত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সে ঘোষণা করে যে শহরে মেয়েদের হত্যাকারী সিরিয়াল কিলার মারা গেছে। রিপোর্টার জিজ্ঞেস করে, এটা তো আগেও শুনেছিলাম, নতুন কিছু বলুন। কিন্তু এই মুহূর্তে সম্মেলনে উপস্থিত সকলের কাছে একটা বার্তা আসে, যাতে পুলিশকে বিশ্বাস না করার জন্য সবাইকে সতর্ক করা হয়। এই ধরনের হত্যাকাণ্ড ঘটতেই থাকবে যতক্ষণ না শহরের মেয়েরা নিজেদেরকে শুধরে নিচ্ছে। ভরত মনে করে যে খুনি তার সামনেই খাদের মধ্যে পড়ে গেছে, আর যদি সে মারা যায় তাহলে এই বার্তাটি কে পাঠিয়েছে। এদিকে নন্দিনী রাহুলের কাছে যায় এবং তাকে বলে, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, চলো নতুন করে শুরু করি। কিন্তু রাহুল তাকে ইনডিরেক্টলি গালি দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ রাহুল বুঝে গেছে নন্দিনীও ওইসব মেয়েদেরই মতো। এরপর টিভিতে নিউজ দেখানো হয় যে যেসব মেয়েরা মিথ্যা হ্যারাসমেন্ট কেস দিত, সতর্ক ভিডিও পাওয়ার পর অনেকেই তাদের কেস তুলে নিচ্ছে। শেষ দৃশ্যে আমরা একটা স্বপ্ন দৃশ্য দেখতে পাই, যেখানে বিন্দু কোনো অসভ্য মহিলা নয়। বিন্দু এক মমতাময়ী মা, এক প্রেমময় স্ত্রী। যেখানে দেবা অনেক সুখে আছে, তার বাবা, তার মা, তার সন্তান আর তার বউকে নিয়ে। বাস্তবে হয়তো এই ব্যাপারটা কখনোই পূরণ হয়নি, কিন্তু স্বপ্নলোকে তো সবই সম্ভব। হতেই পারত এত সুন্দর একটা পরিবার তাদের, কিন্তু বিন্দুর লোভ আর প্রতিহিংসা এতগুলো জীবন ধ্বংস করে দিল। আর এইখানেই শেষ হয় এই চমৎকার সাইকো থ্রিলার মুভিটি। আমাদের আজকের মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো প্রিয়জনেরা, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।